নমস্কার, আমি পম্পা। সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন সিনিয়র কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর রঞ্জন ঘোষ। দিশা ডিজিটাল স্কুলের পক্ষ থেকে স্যার আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের আজকের টপিক হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অ্যান্ড এডিএইচডি ইস্যুস উইথ মেডিকেশন ম্যানেজমেন্ট। স্যার আপনাকে অনুরোধ করছি আপনি এই নিয়ে কিছু বলুন। হ্যাঁ, ডেফিনেটলি। আগে বলি, আমি 2 বছর আগে ফেরত এসেছি ইন্ডিয়াতে। আর মাঝে মাঝে আসতাম। আমি 30 বছর ইউএসএ, এখন 30 বছর মতন থেকেছি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, 9 রকমের ক্লিনিক্যাল জায়গা ছিল আমার। সাইকিয়াট্রি করতাম, টেলিমেডিসিন। সো আমি কি দেখেছি ইউএসএ, সেটা আমি একটু বোঝাতে চাইছি। সো ইন্ডিয়াতে যখন মাঝে মাঝে আসতাম, আমি ভাবতাম যে কেউ নেই এখানে অটিজমের, মানে কে দেখছে এই বাচ্চাগুলোকে। তখন আমি একটা রুড অ্যাওয়েকেনিং পেয়েছি যখন এখানে এসেছি না। এত বড় মুভমেন্ট ছিল, খুব সুন্দর লেগেছে মুভমেন্টটা। সো মানে দারুণ জিনিস। তো তোমাদের মতন মা যা চালিয়ে যাচ্ছ, হ্যাটস অফ, খুব দারুণ, ভেরি 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 নাইস। বাট যে ইউএসএও প্রবলেম হয়েছিল, এখানেও কিন্তু একই প্রবলেম হতে শুরু হচ্ছে। এটা হচ্ছে একটা মিসডায়াগনোসিস। আর যদি বলছি না মিসডায়াগনোসিস, বাট একটা কারেক্ট ডায়াগনোসিস অফ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আর এডিএইচডি। ওই জন্য একটা বড় চিন্তা হয়ে গেছে যে আমি যদি এই মেসেজটা না দিই অন্য লোককে, তাহলে বাবা মারা একটু কনফিউশন হয়ে যাবে। আর আমি এটা চাইছি না। সো নাম্বার 1 হচ্ছে, যখন অটিজম ডায়াগনোসিস করছো, সবাই বলে তো এটা কাগজে তো লিখে আছে এই যে অটিজম ডায়াগনোসিস আর এডিএইচডি একসাথে। আমি বলতে চাইছি, হ্যাঁ ঠিক, বাট কোন টেস্টিং করেছে আর কে করেছে টেস্টিংটা? ঠিক আছে, নাম্বার 1 টেস্টিং করা উচিত, এবং আমার জানা উচিত, আমার দেখা উচিত। অ্যাজ দ্য এমডি সাইকিয়াট্রিস্ট, আমি ইউজুয়ালি লিডার অফ দ্য ট্রিটমেন্ট টিম। বাবা মারা তো অ্যাকচুয়াল লিডার, কিন্তু আমি ওদের একদম পাশে দাঁড়াই। তো আমি কি করি, ওদেরকে হেল্প করি, কি লাগবে, কেন লাগবে, কোথায় কোথায়, বিকজ অটিজম ট্রিটমেন্ট বেশ দাম আছে। তো কোন দিকে যাবে পয়সাটা, কেন যাবে, এই সময়টা কেন যেতে হবে, ওইটা হচ্ছে আমার কাজটা। ঠিক আছে। সো ওয়েন আমি এডভাইসমেন্টটা দিচ্ছি মানুষদেরকে, কি করে দিই? সো নাম্বার 1 হচ্ছে অটিজম ডায়াগনোসিসটা। দ্য ওনলি টেস্ট that is proving autism without মানে কোয়েশ্চেনের বাবা মাকে শুধু জিজ্ঞেস করা is an ADOS-2 ADOS/2। প্রথমটা এত ভালো হয়নি, but the second one is individualistic। যদি নন ভার্বাল হয় একটা বয়স হয় একটা টেস্ট, যদি তুমি অ্যাডোলেসেন্ট আর ভার্বাল হয় একটা টেস্ট। এরকম করে একটা ডিভিশন করে টেস্টিং করা যায় বাচ্চাদেরকে। সো ওইটা হচ্ছে সব থেকে সিগনিফিকেন্ট, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট টেস্টিং। তাও যখন সাইকোলজিক্যাল টেস্টিং করছো, আইকিউ বলো, সব সময় বাবা মারা বলে যে কি করে আমার ছেলে মেয়েরা মডারেট আইকিউ হয়েছে, নলে বর্ডারলাইন আইকিউ, বর্ডারলাইন টু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, যেটা আগে এমআর বলতো। এটা আমি একদম বিশ্বাস করি না। আমাদের বাচ্চা যদি সত্যি এএসডি আর আইডিডি হয়, নিশ্চয়ই বাচ্চা আছে ওরকম, বাট ম্যাক্সিমাম বাচ্চাগুলো above average, average at least intelligence হবে, কিন্তু আমরা মাপতে পারছি না। এবং আরেকটা বলি যে মাপা ছাড়াও স্কুলেও বুঝতে পারছে না কেউ, যদি মেইন স্ট্রিম স্কুলে হয়, যদি দিশা না থাকে, ওর যদি অন্য স্পেশাল স্কুল না থাকে। একটা হচ্ছে এখানে আমাদের কলকাতায় নীল আকাশে। So what I'm saying is that first of all, testing is important because আমাকে জানতে হবে socially কোথায় আছে বাচ্চাটা। ঠিক আছে। And the second thing is that IQ টাও জানতে হবে, but sometimes IQ টা ভুল হয় আর টেস্টিং টাও ভুল হয়। যদি শুধু কার্সটা করো, অনেক রকমের টেস্টিং আছে। একটা ইন্ডিয়ান
সাইকিয়াট্রিক সোসাইটি থেকেও একটা বেরিয়েছে অটিজম টেস্ট, বাট আই থিঙ্ক দ্য বেস্ট ইজ দ্যাট ADOS-2, ঠিক আছে? সো ADOS-2 আর সাইকোলজিক্যাল টেস্টিং যখন ADHD করছে, ADHD অটিজম হয়তো ডায়াগনোস হয়ে গেছে, ঠিক আছে? তারপরে ADHD টা টেস্টিং হচ্ছে, কর্নার্স যেতে বলে, একটা টিচারকে দেয়, একটা বাবা মাকে দেয়, হয়তো বাচ্চাকে দিতে পারছে না, বাট একটা ক্লিনিশিয়ান থাকে যে বাচ্চাকে দেখছে আর মাপছে। দেখো, নতুন জায়গা যখন টেস্টিং এর কাছে যাচ্ছ, আমাদের বাচ্চাদের ট্রানজিশন ডিফিকাল্টিস হয়, ঠিক আছে? সো এখন একটু বুঝতে হবে কি সত্যি ADHD এটা, না হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বিকজ অফ ট্রানজিশনের জন্য নতুন জায়গা। যদি নতুন জায়গার জন্য ট্রানজিশনাল ডিফিকাল্টিস এর জন্য হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার মানে ADHD নেই। তো এটা ডিবেটেবল, সবাই বলে আমাকে, বাট ইটস ট্রু। যদি আমি একটা মোবাইল ডিভাইস দিচ্ছি একজনকে, ওর মুভি চালাচ্ছি, আর তো ও পুরো জিনিসটা দেখতে পাচ্ছে, তাহলে ADHD নেই। যদি কমপ্লিট করতে পারছে টাস্কটা, তাহলে ADHD নেই। সো আমাদের বাচ্চা, ইউজুয়ালি আমাদের ASD বাচ্চারা, আমি বলি আমাদের এঞ্জেল গুলো, হয়তো তোমরা এখন লকডাউনে পরে এটা বলবে না, বাট আমাদের এঞ্জেল গুলো আমি বলি অ্যাকচুয়ালি হাইপার ফোকাস হয়, নট ল্যাক অফ ফোকাস। যেটা ওদের পছন্দ হাইপার ফোকাস করে। সো এটা কেন মানে মেডিকেশনের জন্য কেন অসুবিধা হয়? সো জানো যে দুটো ওষুধ আছে, হয়তো জানো না, বাট আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড। দুটো ওষুধ আছে যে বিরক্ততা কমায় যখন ট্রানজিশন ডিফিকাল্টিস হয়। ওই দুটো ওষুধ নামটা হচ্ছে, ওয়ান হচ্ছে রিসপেরাডোন, জেনারিক নাম, অনেক লোক সিসডোন বলে, রিসডোন, রাইট, ইন্ডিয়াতে। আরেকটা হচ্ছে আরিপিপ্রাজল, জেনারিক কম্পোজিশনের নাম, এন্ড সত্যি নামটা হচ্ছে আরিপেমটি, আরপিজল, এরকম একটা, ঠিক আছে? সো ওই দুটো ওষুধ আর কিছু করে না, বিরক্তটা কমিয়ে দেয়। কিন্তু আমি অনেকবার দেখেছি এই দুটো ওষুধ মিসম্যানেজ করা। কেন বলছি? তো যদি হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে, যদি ট্রানজিশনের জন্য, যদি সেন্সরি ইস্যুর জন্য, আমি দেখেছি সাইটের উপরে তোমাদের OT টিপসও আছে, অকুপেশনাল থেরাপি ফর সেন্সরি ওভারলোড। সেন্সরি ওভারলোড যখন হচ্ছে মানুষের, সেটা থেকে হাইপার অ্যাক্টিভ হতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওইটা থেকে যদি হয়, তার মানে আমাদের একটা কি বলে, আমাদের একটা ব্যালেন্স সিসর মতন থাকে। যদি ডোপামিনটা বেড়ে যায়, তাহলে কি হয়, কি বলে, মাসলটা রিল্যাক্স হয়ে লুজ হয়ে যায়, ঠিক আছে? সো তার মানে হাইপার অ্যাক্টিভিটিও হয়। সো ডোপামিনটা বেড়ে যাচ্ছে তোমার শরীরের মধ্যে। এটা চিন্তা ভাবনাতে হয়, এটা রাগে হয়, এটা মুড ডিসঅর্ডারে হয়, এনি টাইপ অফ মুড ডিসঅর্ডার। আর আমি যদি ADHD ওষুধ দিচ্ছি, আরো বেশি বাড়াচ্ছি ডোপামিনটা। কিন্তু আমি যদি রিসডোন দিচ্ছি, আরপিজল দিচ্ছি, আমি কমিয়ে দিচ্ছি। অনলি ডিফিকাল্টিটা হচ্ছে একটা মাসল সাইটের সাথে অ্যাটাচড আছে, এটা 20 বছরের পরে একটু ইমব্যালেন্স হয়ে যায়। সো আমাকে বুঝতে হবে, যদি তোমরা ইন্সপারাল আর রিসডোন দিচ্ছ, ঠিক আছে, একটু ফলো করো, যত লোক যদি বুঝতে পারছে। ইন্সপারাল হচ্ছে ADHD ম্যানেজমেন্টের নাম্বার 1 ট্রিটমেন্ট, কন্ট্রোল সাবস্টেন্স, তোমার প্রেসক্রিপশনটাও নিয়ে নেয়। সো যদি ডোপামিনটা বাড়াচ্ছি, এটা কি করে বাড়াচ্ছি? এই ADHD ট্রিটমেন্টের সাথে অলরেডি কিন্তু উঁচু ছিল, কিন্তু আরো বাড়াচ্ছি, ঠিক আছে? তখন কি হয়, হয়তো শান্ত হয় এই শর্ট টার্মের জন্য, কাজ করছে, ধৈর্য আছে একটু, তুমি দেখতে পাচ্ছ নিজের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু আগ্রেশন বলো, চিন্তা ভাবনা বলো, সব বেশি হয়ে যাচ্ছে। এটা কেন বেশি হচ্ছে? বিকজ আমি অ্যাকচুয়ালি ডোপামিনটা বাড়াচ্ছি ইনস্টেড অফ নিচু নাও। তো কি বলতে চাইছি, অনেক লোক নষ্ট করে আরিপিপ্রাজল আর রিসডোন, না ADHD ডায়াগনোসিসটা ঠিক বোঝে। অনেক ভালো ডাক্তার আছে, অনেক ভালো সাইকিয়াট্রিস্টও আছে, চাইল্ড সাইকিয়াট্রিস্ট কলকাতা অঞ্চলে,
আই ডোন্ট নর্থ বেঙ্গলে কয়েকটা আছে, বাট আমি জেনারেল কনসেনসাস যদি দেখি অল ওভার ইন্ডিয়া, যেমন ইউএসএও ছিল, দিনের সময় যদি 3 ভাগ করে দাও ওষুধটা, আমি দেখছি সবসময় এডিএইচডি সিমটমস গুলো কমে যাচ্ছে। এটা হচ্ছে রিজডোন আর আর্পিজলের জন্য। কিন্তু যদি আমাকে যুদ্ধ করতে হচ্ছে একটা ইন্সপ্রলের সাথে, তাহলে আমার যুদ্ধ হচ্ছে। নাম্বার 1, পিকিনেস অফ খাবার, ওইটা বেড়ে যায়, রাগটা বেড়ে যায়, অ্যাগ্রেশনটা বেড়ে যায়, সবকিছু বাড়ে। অ্যান্ড ইনস্টেড অফ মানে শান্ত হওয়া মানুষটাকে আমরা রাগিয়ে দিচ্ছি, আরো ভেতরে করে দিচ্ছি, এক্সপ্রেশনটা কমে যাচ্ছে, নিজের মধ্যে থাকছে। সেটা সোশ্যালির জন্যও খারাপ, রাইট? আমাদের বাচ্চারা সোশ্যাল জিনিসটা একটু অ্যাভয়েড করে, সো আরো অ্যাভয়েড করবে। যদি ট্রানজিশন হচ্ছে আরো খারাপ লাগবে। সো ওইটা হচ্ছে আমার বেসিক্যালি টেক হোম মেসেজটা সবাই, যে টেস্টিং এবং ডায়াগনোসিস এবং ওষুধ একটা খুব এক্সপার্ট দরকার। আমি ব্র্যাগ করছি না, বাট আমি দেখাতে চাইছি যে কত সার্টিফিকেশন লেগেছে এই টেস্টিংটা, এটা করার জন্য, বাচ্চাদেরকে ওষুধ দেওয়ার জন্য ইউএসএ। সো এটা হচ্ছে আমার জায়গা, এটা হচ্ছে ম্যাজিক। উপরের জায়গাটা হয়তো দেখাবো পরে, বাট এটা হচ্ছে এত সার্টিফিকেশন লাগে বাচ্চাদেরকে ওষুধ দিতে, সেটা কিন্তু এই দেশে কিন্তু হয় না, আমি যা দেখতে পাচ্ছি। সো ওই জন্য বলছি যে ইউ হ্যাভ টু গেট আ ভেরি এক্সপার্ট অপিনিয়ন অন কেন বাড়ছে। আর আমি সবসময় বলি সবাইকে, রিজডোন আর আরপিজল কিন্তু তোমাকে বাঁচাবে না, দিশা ডিজিটাল স্কুল তোমাকে বাঁচাবে। ওয়াই ইজ দ্যাট? বিকজ ওরা তোমাকে শেখাবে জিনিস, যখন ওষুধ আমি দিচ্ছি একসাথে, ওরা সার্জারি করছে, আমি অ্যানেস্থেসিয়া দিচ্ছি, ওরম অ্যানালজি ভাবো, ঠিক আছে? যদি একটা অ্যানেস্থেসিয়া না দিয়ে ওরা সার্জারি করে যাচ্ছে, কিন্তু ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, লোকটা নড়ছে, রক্ত বেরোচ্ছে সব জায়গায়, রাইট? সো সার্জারি করা যায় না। সো যদি আমি ঠিকঠাক ওষুধ দিই, কিন্তু ওদের সাথে ইনফরমেশন নিয়ে, বাবা মাদের ইনফরমেশন নিয়ে, দাদু দিদের থেকে ইনফরমেশন, তাহলে আমি বুঝতে পারবো কি করে ঠিকঠাক ওষুধটা দিতে হয়। So it's very simple that way, but 7টা জিনিস করা উচিত আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে। নাম্বার 1 বললাম সাইকোলজিক্যাল টেস্টিং অ্যাকুরেট, একটা ছোটবেলার আর একটা অ্যাডোলেসেন্সের সময়। নাম্বার 2 হচ্ছে স্পিচ থেরাপি, যদি না পারে নন ভার্বাল ডিম হয় আফটার এজ 5, তারপরে অ্যাপ শুরু করা, ইউজ করা, লাইক আওয়াজ আর জেলো। নাম্বার 3 হচ্ছে অকুপেশনাল থেরাপি। নাম্বার 4 হচ্ছে আমাদের স্পেশাল এডুকেটর, স্পেশাল স্কুল, ABA যদি হয়, কয়েকটা, I'm not a strict ABA guy, but ABA যদি হয় একটু, আর ভিজুয়াল স্কেজুলিং খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের জন্য রুটিন রাখা। আর লাস্ট হচ্ছে নাম্বার 5 হচ্ছে জেনেটিক টেস্টিং যদি লাগে, যদি খিচুড়ি মির্গি যেটা বলে হয় একসাথে, নলে অন্য রিজন অফ জেনেটিক টেস্টিং যদি আমি দেখি যে কিছু অ্যানমালিজ আছে মুখে or some sort of thing. আর নাম্বার 6 হচ্ছে আমি, which is I am the lifelong partner. আমাকে সব প্রতিদিন আমাকে কনসাল্ট করতে হবে না, but I'm the one who, আমি যা দেখি, আমি বাবা মাদের সাথে দেখি বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। আমার কাজটা সবসময় হবে কি করে, আমার পেশেন্ট কিন্তু বাবা মা না। সো যদি বাবা মারা ডিনায়ালে থাকে, গ্রিফ এন্ড লস যদি করছে যে বাচ্চাটা নর্মাল হলো না, স্পেশাল এবলড বাচ্চা, অনেক গুণ আছে কিন্তু এই বাচ্চাদের, বাট আমি সেটাও বলবো। বাট যদি ওরম যতক্ষণ লাগে তোমার ডিনায়ালতে চলে যেতে, ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন, যেটা বলে 4টে জিনিস হচ্ছে গ্রিফ এন্ড লসে, তারপরে মেনে নেওয়া, যত তাড়াতাড়ি মেনে নিতে পারছো, I don't care. Raj is always going to be Raj. যদি না কথা বলতে পারে, তাহলে আমাকে স্পিচ তো দিতেই হবে। যদি অটিজম ডাকো, ADHD ডাকো, who cares? It doesn't matter. কিন্তু ভুলভাল তার মানে না যে ভুলভাল ওষুধ দেবো ক্লিনিশিয়ানরা, তার মানেও না যে মানে ক্ষতি হবে ছেলে মেয়েদের লার্নিং, আর টিচাররা মার খাবে, তার মানে সেটাও না। সো কি করে শান্ত রাখবো, কি করে ঘুমটা এস্টাবলিশ হবে, কি করে সুন্দরভাবে একটা
সিস্টেমে আনবে। দেখো, লাইফ ইজ ফুল অফ চেঞ্জেস, কিন্তু আমাদের ছেলেমেয়েরা ব্ল্যাক এন্ড হোয়াইট, আমার ক্লিনিকের মতন ভাল লাগে, ভীষণ কনসিস্টেন্সি। যদি কনসিস্টেন্সি একটু এদিকে ওইদিকে হয়ে যায় তাহলে ওদের অসুবিধা হয়। কিন্তু আমি শেখাতে চাই ওই বাচ্চাদেরকে কি করে একটা গ্রে এরিয়া অ্যাপ্রিসিয়েট করবে, বিকজ যখন আমরা নেই কি করে ওরা বাঁচবে, কি করে ওরা ফাংশনাল হবে, at least with the least amount of support possible। সেটা হচ্ছে আমার জাস্ট ব্রিফ বক্তৃতাটা। যদি কোনো প্রশ্ন থাকে or সাপ্লিমেন্টাল কোয়েশ্চেন থাকে, আমি আছি মানে অ্যান্সার করতে। বাট I feel like this is the main message আমি দিতে চাইছি সব অটিজম কমিউনিটি থেকে, বিকজ এটা বিশাল 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 একটা এপিডেমিকের মতন হয়ে যাচ্ছে যে ছেলেমেয়েরা ADHD ওষুধ খাচ্ছে, তারপরে গিয়ে অসুবিধা হচ্ছে, হয়তো কয়েক মানুষের ঠিকও হয়ে যাচ্ছে বিকজ ADHD ছিল সিমটমস, বাট ভীষণ কম পার্সেন্টেজ। যখন তোমার অটিজম আছে তোমার ইউজুয়ালি হাইপার ফোকাস থাকে, নট ল্যাক অফ ফোকাস। আর যদি তুমি ADHD ওষুধ দাও তখন তাহলে মুশকিল হয়ে যায়। আর কে দিচ্ছে, আর কে টেস্টিংটা করছে, সেটা আমরা একটা যদি কথা বলি, হয়তো তোমার হাসিও লাগবে, বাট টেস্টিং ইজ লাইক আ সেলফি। আমি যদি একটা সেলফি নিই নিজের, ওই আমি আমার ছবিটা নিচ্ছি ওই সময় ওই সেকেন্ডটা কি হচ্ছে, কিন্তু পুরো ভিডিওটা তো জানছি না। যদি আমি দিদিকে না জিজ্ঞেস করি কি বাড়িতে কি হচ্ছে, এটা কি হচ্ছে, মানে পুরো মুভিটা তো দেখতে পাচ্ছি না, একটা সেলফি শুধু দেখছি। দ্যাট ইজ কল্ড সাইকোলজিক্যাল টেস্টিং। কোনো মানে হয় না যে ওইটা হচ্ছে ডেফিনিটিভ থিং। আমার ওইটা পড়তে হয়, বাবা মাকে জিজ্ঞেস করতে হয়, ওদের সাথে বসতেও হয়, আর তখন আমাকে বুঝতে হয় যে কি হচ্ছে। So that's my just brief presentation. অনেক কিছু আছে আমার বলার, বাট তোমরা যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু ব্রেক নিই, তোমরা জিজ্ঞেস করো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি একটুখানি আর একটু পিছনে গিয়ে ব্যাপারটাকে একটু জিজ্ঞেস করছি। সাধারণ একজন প্যারেন্টস এর কাছে এই মেডিকেশন ব্যাপারটাই খুব কনফিউজিং। আর সবাই তো মেট্রোপলিটনে থাকে না, অনেকেই অনেক দূরে দূরে থাকে, যেখানে ডাক্তার দেখানোর জায়গাটাও ভীষণ আর কি দুর্লভ একটা ব্যাপার। সবসময় যে ডাক্তার পাচ্ছেন বা সেখানে গিয়ে দেখাতে পাচ্ছেন সেরকম ব্যাপারটাও হয় না। তো এইসব ক্ষেত্রে কোনো কি প্যারামিটার আছে? কারণ অটিস্টিক বাচ্চা বা ADHD বাচ্চা সবাই একটু একটু চঞ্চল হয়, এরকম কি কোনো প্যারামিটার আছে যেই প্যারামিটার থেকে একজন মায়ের মা বা প্যারেন্টসরা বুঝতে পারবে যে এর মেডিকেশনের প্রয়োজন পড়তে পারে বা একে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে? কারণ সবার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব একটা ইজি নয় আর কি, যারা অনেক দূরে দূরে থাকে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। মানে সো আমার প্যারামিটার হচ্ছে এটা, আমার প্যারামিটার হচ্ছে যদি কোনো মতে ট্রিটমেন্ট টিম যে 7টা জিনিস বললাম আটকে যায়, তাহলে আমাকে ইউজুয়ালি ডাকে মানুষ। লাইক ডক্টর রঞ্জন, ডায়াগনোসিস তো আপনি দিলেন, এখন ডাক্তার বাবু কি করতে হবে? আমরা আগে ওষুধ খেতে চাইছিলাম, ওর বয়স খুব কম ছিল, ঠিকই। তো এখন বিকজ আমরা হয়তো স্পেশাল স্কুলে দিচ্ছি না, মেইন স্ট্রিম স্কুলে দিচ্ছি, হয়তো আমরা অনেক অনেক কিছু করছি যে বাচ্চাদের একটু অসুবিধা হচ্ছে, রাইট? সো ওই সময়গুলো আমি বলি যে বুঝতে হবে। যদি তুমি কজ, বলছি না যে বাবা মারা ইচ্ছা করে কজ করছে বাচ্চাদের সিমটমরা, বাট বুঝতে হবে যে আমরা যদি পাল্টাতে পারি আর ওদের জীবনটা একটু শান্ত হয়, তাহলে আমাদেরকে পাল্টাতে হবে, ওরা পাল্টাতে পারবেন না। দ্যাটস দ্য বিগেস্ট থিং, প্রবলেম। আর দুটো জিনিস অলওয়েজ মেডিকেশন দেওয়া হয়, ইজ যখন বেশি রাগ হয়ে যাবে অন্য লোকেদের উপরে, অন্য বাচ্চাদের উপরে আর নিজের উপরে, ওই দুটো জিনিস আমি সব সময় দিই। আর একটা SOS দিই যখন ট্রাভেলিং করতে হয়, প্লেনে যেতে হয়, ট্রেনে যেতে হয়, যদি না ভালো একটা সোশ্যাল স্টোরি দাও, যেটা বলছিল বা কোভিড অন দ্য সাইট, যেটা তোমাদের অলরেডি আছে, তাহলে ওষুধ দিতে হয় আধ ঘন্টার আগে। So those are the kinds of things that আমি বলি medication management,
is very useful for. আবার বলছি, আমি যদি সার্জন হয়ে পারছি ওষুধ না নিয়ে, এবং ছেলে আর মেয়ে ছাত্রগুলো শিখছে ভালো করে, তাহলে তো কিছু দরকার হয় না। বা যদি না পারছে তাহলে মুশকিল হয়, তাহলে আমাকে গিয়ে মানে কথা বলতে হবে স্পেশাল এডুকেটরদের সাথে, ওটির সাথে, স্পিচের সাথে, যে কি লাভ হচ্ছে ওষুধটা দেওয়ার পরে, না কি হচ্ছে একটু বলো আমাকে। So that's the shortest answer আর কি। But হ্যাঁ, danger to self and others, আর বাবা মাদের উপরে মারধর আর অন্য লোকদের উপরে মার, that's not acceptable in any society. So ওইটা থেকে আমাদের একটু ট্রিটমেন্ট করা উচিত। স্যার, আমাদের একজন প্যারেন্ট প্রশ্ন করেছেন, প্রিয়াঙ্কা দে চন্দ্রা, ডাজ মেডিকেশন হেল্প ASD, স্পেশালি a child having no sensory issues? Oh, special needs child having no sensory issues. No, so medication doesn't help ASD. Medication helps the transition difficulties of ASD. So বিরক্ত কম হয়ে যায় যখন নতুন জিনিস শিখছে, যখন নতুন খাবার দিচ্ছ, যখন নতুন জামা কাপড় পরতে হচ্ছে, যখন নতুন স্কুলে যেতে হচ্ছে, যখন অনেক লোক আছে ক্লাসরুমে, তো বললে যে no sensory issues, so then I will take that off the table. But sensory, মনে থাকুক 4-5টা sensory আছে এখানে। sensory, the most common, আওয়াজ। এখানে চোখের sensory means that বেশি লোক থাকলে, বেশি হড়বড় হলে। নাকের সেন্সরি, মুখের সেন্সরি, আর ট্যাকটাইল মানে জামার সেন্সরি। সো 5টা-6টা সেন্সরি আছে, তারপরে ডিজিনেস এন্ড পারসেপশন, বাট you have to understand and go to an OT specialist that knows about sensory issues to evaluate. আমি নেক্সট কোশ্চেনে চলে আসছি। অপর্ণা পাঠক লিখেছেন, মাই ডটার ইজ ডাউনস, আজকাল খুব রেস্টলেস হয়ে পড়েছে, ঠিকমতো অ্যাক্টিভিটি করাতে পারি না, মুড চেঞ্জ হতে থাকে, স্ল্যাং কিছু কথা ব্যবহার করছে এবং ইচ্ছে করে। হোয়াট টু ডু? So Down syndrome is a pretty unique situation. Down syndrome বাচ্চারা একটু I think they're more caring and showing of emotion. তা বলতে যে আমাদের ASD বাচ্চা না, সেটা ঠিক বলা হবে না। কয়েক বাচ্চা আছে খুব ওভারলি ইমোশনাল, কিন্তু ডাউন সিনড্রোম বাচ্চারা ওরমই হয়, যে ওভারলি ইমোশনাল, ওভারলি attention seeking sometimes, overly এটা করতে চায়, মেলামেশাটা করতে চায়। So actually that might be a normal response. Or age-টা জানো, individually age-টা হলে ভালো হতো। এজ না, এখানে এজ লেখা নেই। এজ লেখা নেই, ওকে। এজটা থাকলে ভালো হতো, বিকজ তাহলে বলতে পারতাম যে এটা প্রি অ্যাডোলেসেন্স এর হরমোনাল ব্যাপার কিনা, নলে মানে কোন এজ গ্রুপে থাকলে তখন আমি একটু ডিটেইলসে বলতে পারবো। লেখেননি, এখন পর্যন্ত লেখেননি, হয়তো পরে লিখবেন। ঠিক আছে, মুড চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, ঘুম আসল ঘুম, আর একটা এখন লকডাউনের সময় কাজ দেওয়া তো মুশকিল, বাট কিছু একটা কাজ দেওয়া, ইভেন আমি বলি যে রেসপন্সিবিলিটি করা, মানে ডোর হ্যান্ডেল গুলো লাইসল দিয়ে মোছা, অল দোজ থিংস। যখন সোশ্যাল স্টোরিটা কোভিড এর পড়াচ্ছ না, এটা খুব দরকার যে বাচ্চারা রেসপন্সিবল হয়, একটু শিখতে হবে যে কি করতে হবে এই সময়টা। আচ্ছা স্যার, যখন ঘুমের প্রবলেমটা নিয়ে উঠলো, তখন আমি ঘুমের কথাটা একটু বলি। মানে ঘুমের প্রবলেমটা একটা খুব কমন প্রবলেম এদের মধ্যে, আর এখন লকডাউনের জন্য আরোই মানে খুবই বেড়ে গেছে ব্যাপারটা। তো এই ক্ষেত্রে কি মেডিকেশনের সাহায্য নেওয়া উচিত, নাকি অন্য কোনো দিক থেকে আমরা ম্যানেজ করার চেষ্টা করব? হ্যাঁ, দেখো, কয়েকটা স্লিপ হাইজিন টিপস তো থাকে। স্লিপ হাইজিন মানে ঠিকঠাক ঘুম কি করে হয়, যে কোনো মানুষের এটা। যখন তুমি শুয়ে আছো, যদি তুমি সবসময় ফোনে আছো,
যেটা অনেক মানুষ করে, ইভেন আই এম গিলটি সামটাইমস। বাট আমি চেষ্টা করি এরকম একটা চেয়ার রাখি বিছনার পাশে, আর ওইখানে গিয়ে আমি আইপ্যাড, যদি নেটফ্লিক্সও দেখছি, আইপ্যাডটা নিয়ে একদম যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন আমি চার্জেতে দিয়ে ঘুমাতে যাচ্ছি। কেন? আমার ব্রেনটাকে বলছি যে যখন এই এই পজিশনে থাকবে অফ থাকবে, যদি এই পজিশনে আছি আমি আর অন থাকতে বলি তাহলে তো কোনোদিন ঘুমাবো না, রাইট? সো দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখো, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট একটা রুটিনে সবকিছু আসে। তার মানে জাগাতে হবে একটা সময়, means wake up at a certain time and sleep at a certain time, right? So those are the natural methods. But sometimes a lockdown, any change, হয়তো sleep হবে না। The most natural remedy usually is melatonin or Altonil. A lot of people like to tell me aromatherapy, lavender oil দিয়ে কাজও করে in a natural capacity. আমি দেখেছি ও কাজ করে, নিজে দেখেছি, so আমি বিশ্বাসও করি। But melatonin has two brand names in India, Melocet and Altonil. They're very, very safe for children, even under 5 years of age. আমি ইউজও করেছি, and up to 3 milligrams কিছু হয় না। আর কি হয়, এটা জমে থাকে, means শরীরের মধ্যে জমতে থাকে until next problem with diurnal variation, উপর নিচে। So that's the natural remedy. But yes, there are other medications আমি sometimes use করি, but যখন একটু বয়সটা বেড়ে যায়, I don't use any type of other medicines that are not approved for kids under the age of 12. So for example, আমি SSRIs যেটা বলে, Nexito, Certa, Prodep, এই জিনিসগুলো আমি ইউজ করি না until they turn above pre-adolescence. Because কয়েকটা স্টাডি আছে যে এই জিনিসগুলো যদি মারা ইউজ করে প্রেগন্যান্সির সময় অটিজম কজও করে। সো আমি I try to stay away from ওই জিনিসগুলো, and I use the 8 দুটো এজেন্ট, আর আমি চেষ্টা করি মানে সামলাতে এসব আর কি। বাট হ্যাঁ, ঘুমটা I rather try melatonin first, তারপরে অনেক কিছু আছে, আমি তো ঘুমের এক্সপার্ট। যে কোনো মানুষ, ইভেন অটিস্টিক or not autistic, আমি ঘুম দিই। এই যে ঘুমের ওষুধগুলো আর কি দেওয়া হয়, এর কি মানে কোনো সাইড এফেক্টস আছে? মেলাটোনিন এর নেই, বললাম যে 10 বছরের কমও দিতে পারো, নো প্রবলেম। বাট হ্যাঁ, অন্য যদি চয়েস হয়, হ্যাঁ। আর আমি এটা দেখি কিন্তু বেনজোডায়াজেপিন গুলো লাইক লনাজেপ, জাপিস, অ্যালপ্রাক্স একদম বারণ বাচ্চাদের। ইউএসএ তো মানে পাওয়া যায় না বাচ্চাদের জন্য। সো এখানে এটা ইকুইভ্যালেন্ট অফ অ্যালকোহল দেওয়া বাচ্চাদেরকে, সো একদম দেবেন না এসব। যদি না খিচুনি হয়, খিচুনি হলে অন্য জিনিস, বাট যদি না খিচুনি হয়, ঘুমের ওষুধ দিতে বলে, ওইটা অ্যাকচুয়ালি অ্যাংজাইটি ওষুধ, আতঙ্কর ওষুধ, কিন্তু এই দেশে ঘুমের ওষুধ বলে, বাট দেওয়া উচিত না সত্যি বলতে গেলে। এগুলো আমি অ্যাডাল্টসকে দিই না, সো বাচ্চাদের কেন দেবো? ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমার ছেলের অটিজম 17 ইয়ার্স, ওর কি এই এজে স্পিচ ডেভেলপ হতে পারে? ওর খুব স্লিপ ডিসঅর্ডার, সিটিং হ্যাবিট প্রবলেম, কাজ ছাড়া বসানো যায় না। স্যার প্লিজ আনসার। হ্যাঁ, সো I think সবাই জানে, তুমিও জানো পাপদি, that after age 5 আমাদের স্পিচ সেন্টারটা বন্ধ হয়ে যায় মোটামুটি। বাট আমাদের নিউরোপ্লাস্টিসিটি একটা টার্ম আছে, যে লোকরা শিখতে পারে জিনিস 5 বছরের পরে, কিন্তু একটু কম, ওর আগে বেশি শিখতে পারে। Does that make sense? So 17 বছরের পরে it's tough. আমি দেখিনি, বাট আমি দেখেছি যখন নতুন কমিউনিকেশন ডিভাইস দাও, লাইক আইপ্যাড or কিছু একটা অ্যাপ, তাহলে ওরা শিখতে পারে সেটা, কিন্তু আমি কোনোদিন দেখিনি না অন্য জিনিস শিখতে পারে। মানে অল্টারনেটিভ কোনো কমিউনিকেশনের দিকেই যাওয়া উচিত। I think yeah after age I think 10 11 even আমি এখন অ্যাপের দিকে যাচ্ছি, বিকজ আমি দেখতে চাই যে কমিউনিকেশন কোনো ফাংশনালিটি হবে কিনা। তারপরে ওই অ্যাপটা দিয়ে জানো অনেক লোক শেখে, আওয়াজ শুনে বারবার একটা শুনে, তারপরে বলতে শুরু করে।
আমি দেখেছি, সেটাও দেখেছি অ্যাপে। অনেক লোক অ্যাপে ভয় পায়, ওইটাই বলছি, অনেক লোক এই টেকনোলজি স্ক্রিন টাইম ভয় পায়। সো আমি সেটা আমি কোনোদিন ভয় পাইনি। আমি একটা লিমিট সেট করি, লিমিট আমি বলতে দিচ্ছি কি করে সেট করতে হয়। এই লিমিট সেটিংটা এটা আমার আছে, এটা হচ্ছে টাইম টাইমার। টাইম টাইমার সব জায়গায় ইউএসএ ক্লিনিকে ছিল, বাট এখানে ভীষণ দাম। সো আমি ওইগুলো, সো এই টাইম টাইমার মানে ইউ ক্যান ডু ইট, ফোনেও করা যায়, ফোনে অ্যাপও আছে, বাট এটা মানে যখন এটা উপরে চলে যাবে, এটা উপরে, ও সরি, this one is and it should start, এটা অ্যালার্ম একটা বাজে, আমার ব্যাটারি মরে গেছে এখন, বাট অ্যালার্ম বাজবে। সো আধ ঘন্টা তুমি অ্যাপের সাথে খেলতে পারবে, যখন এটা বাজবে তখন আর খেলতে পারবে না, and রুটিনটা দেখাবে সবসময়। সো দিস ইজ ভেরি ভেরি হেল্পফুল আমাদের বাচ্চার জন্য, that know how to follow routines. ওকে স্যার, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মাই son aging 5+, moderate ASD, doctor advised to give some medicine. After giving medicine he become inactive and wanted to sleep. I stopped the medicine. Is it good to continue the medicine, or is it any use giving medicine? Is it effective without any side effect? একটু দেখি নিউলেট কি জিনিস, ইউএস এর অনেক ব্র্যান্ড নেম পার্থক্য আছে, তো একটু দেখে নি নিউলেটটা কি বলতে চাইছে। এক সেকেন্ড, মনে হয় ইটস ওলানজাপিন, বাট দেখি, যদি ওলানজাপিন হয় তাহলে দেওয়া উচিত না, বাট ও aripiprazole, so it's the same, ঠিক আছে। হ্যাঁ, সো আমি রেকমেন্ড করি ওইটা অর্ধেক করতে পারতে, বিফোর তুমি গিভ আপ করছো না, অর্ধেক করতে পারতে। সো ওইটা দিনের সময় নিউলেট 2.5, আমি প্রশ্নটা চলে গেল, বাট স্যার একটু ইন্টারাপ্ট করছি, এটা কি আপনি তুলিকা দত্তর আনসারটা দিচ্ছেন? হ্যাঁ, যে এক্ষুনি যে প্রশ্নটা হলো নিউলেট 2.5 দিচ্ছিল, আর তারপরে বলেছেন, ওকে ওকে ওকে, রাইট, ওইটা রাইট। সো নিউলেট 2.5 দিনের সময় যদি দিচ্ছে, রাত্রিরে না, রাত্রিরে দেওয়া উচিত না, কোনো লাভ নেই। এটা বুঝতে হবে সবাইকে, রাত্রিরে যখন ওষুধ দিচ্ছ কোনো ট্রানজিশন হচ্ছে না, কিছু হচ্ছে না, ওষুধটা সব ক্ষতি পাচ্ছ, কোনো বেনিফিট পাচ্ছ না। কিন্তু সবাই, যত লোককে দেখেছি, ওরা দুবেলা লেখে, এটা কিন্তু ঠিক না। এটা বললাম না, 3-4 ঘন্টা অন্তর অন্তর একটু একটু করে দিতে হয়। সো যদি নিউলেট 2.5 বেশি ড্রাউজি করে দিচ্ছিল, তাহলে অর্ধেক করে দাও। 2 মিলিগ্রামও পাওয়া যায়, 2 মিলিগ্রামের অর্ধেক হচ্ছে 1 মিলিগ্রাম, যে সময়টা অসুবিধা হচ্ছে, তারপরে আরেকটা 1 মিলিগ্রাম 4 ঘন্টার পরে যদি লাগে, আরেকটা যদি লাগে, বাট সবাই তো ইন্ডিভিজুয়াল স্কেজুয়াল রুটিন আছে। সো আমি বুঝতে পারবো না যদি না আমি ওদের রুটিনটা জানি। সো রুটিনটা জানলে খুব সুবিধা মেডিকেশন ম্যানেজমেন্ট করা আর কথা বলা সবার সাথে, না জানলে অসুবিধা হয় আর কি। হ্যাঁ, সাইড এফেক্ট তো নিশ্চয়ই আছে 20 বছর পরে, যদি রেগুলারলি ইউজ করো, আর যদি ভালো সাইকিয়াট্রিস্ট না থাকে, আর যদি ওর ওজন না মাপে, বিকজ এই সব ওষুধগুলো যে বললাম খিদেটা বাড়ে। আর যদি তোমার প্যারেন্টিং স্কিলস একটু কম থাকে, বিকজ ওরা টেম্পার ট্যান্ট্রাম এত বেশি করে, তুমি শান্ত রাখতে চাইছো, আর যদি বাজে জিনিস খাওয়াচ্ছ, তাহলে একটা নিয়ম হয়ে যাচ্ছে ওদের মধ্যে, আর নিয়মটা ভাঙে না কোনোদিন। তুমি সেটা নিশ্চয়ই দেখেছো। যদি একবার তুমি বলো, এই বেটা তোমাকে বাবা তোমাকে শুক্তো খেতে হবে না, তুমি বিরিয়ানি খাও, নো প্রবলেম, আমি বিরিয়ানি সুইগি থেকে নিয়ে আসছি, ও কিন্তু বারবার চাইবে, বায়না করবে ওই বিরিয়ানির জন্য। এটা কিন্তু মনে থাকবে, বিকজ নলে বলবে যে দাদু দিদার বাড়িতে এত সুন্দর এই লুচি হচ্ছিল রবিবারে, কেন এখানে আরেকটা খাওয়াচ্ছ? সো জাস্ট রিমেম্বার দ্যাট, একবার নিয়মটা শেখালে
ভালো করে শেখাও। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। একজন বলতো বাচ্চাদেরকে 5 বছরের বাচ্চা ইউএসএ, যে সবাইকে আদর করো, সবাইকে একটা আদর করো, বিকজ ও টাচ ভাল লাগতো না। সো কি হয়েছে, যখন ও 16 হয়ে গেছে তখন ও আদর করতে গেছে মেয়েদেরকে রাস্তায়, সব জায়গাতে। বাবা মা তো বলেছে আদর করতে, এটা হাই বলার মতন। সো তখন আমাকে গিয়ে পুলিশ সাথে কথা বলতে হয়েছে যে এই ছেলে মেয়ে দেখো, বোঝা যায় না কয়েক ছেলে মেয়েদের না। সো এই ছেলেটার অ্যাকচুয়ালি এএসডি আছে, সো প্লিজ ডোন্ট প্রসিকিউট, এটা আমার ব্যাপার। সো আমি আমি বাবা মাদের সাথে বুঝি না। এদেশেও হয়েছে অনেকবার অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরকম তো মানে হয়ই আর কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাচ্চাটির বয়স 10 বছর, ওনার প্যারেন্টস জানতে চেয়েছেন যে উইদাউট মেডিকেশন কিভাবে বাচ্চাকে উনি কন্ট্রোল করবেন। হ্যাঁ, দ্যাটস লাইক আই সেড, ভালো একটা রুটিন দেওয়া। ওই 7টা জিনিস যেটা বললাম, নাম্বার 4টা হাইলাইট করি আবার, স্পেশাল এডুকেটর। সি, আমি যা দেখি, দেখো পাম্পদি, ইউ আর প্রবাবলি এ সুপার মম, বাট সুপার মম হলেও তুমি কিন্তু ওটি হতে পারবে না, স্পিচ থেরাপিস্ট হতে পারবে না, স্পেশাল এডুকেটর হতে পারবে না। সব রকমের জিনিস একসাথে করা যায় না। তোমাদেরকে বাঁচাচ্ছি, বিকজ যদি তুমি ভাবো যে আমি সব করব একা, বিকজ আমার রিসোর্সেস নেই, ওর এটা নেই ওইটা নেই, তাহলে তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ফ্রাস্ট্রেশনটা বাড়বে যখন শিখছে না। বিকজ কি হয়, মাদের সাথে একটা স্পেশাল রিলেশনশিপ, কিন্তু একটা মাস্টার মশাই যদি মনে আছে, মাস্টার মশাইয়ের সাথে একটা স্পেশাল রিলেশনশিপ থাকে। So your tutor or your teacher is different than your mom, than your baba, than your dadu, than your dida, than tama, right? Or একটা different relationship থাকে। So আমি বলতে চাইছি যে চেষ্টা করতে পারো সবসময় হোমওয়ার্কটা করতে ছেলে মেয়েদের সাথে, বাট ডোন্ট এভার থিঙ্ক তোমাকে সব একা করতে হবে, তার কোনো মানে নেই। তোমাকে একটু গাইডেন্স লাগবে, তারপরে বাইরে গিয়ে করো, এক্সারসাইজেস করো। সো একটা কনসিস্টেন্সি লাগে, আর কনসিস্টেন্সি যদি ভাঙো তাহলে অনেক সময় লাগে বোঝাতে। সো তোমাকে বলতেই হবে, নতুন স্কুল, নতুন জায়গা, নতুন এটা, আমরা বেরোতে পারছি না কেন, যেরকম তোমার কোভিড এর সোশ্যাল স্টোরি, ওইগুলো অনেক আগে বোঝাতে হয়। তারপরে আস্তে আস্তে ছেলে মেয়েরা বুঝতে পারে, ও এই যে ক্যামেরায় দেখাচ্ছে, তার মানে আমাদের বারণ বাইরে যাও, মুখোশ না। তো ওইটা করে এখন আমিও বোঝাচ্ছি, দেখো যদি অনলাইন না দেখি বাচ্চাদের, আমার খুব সুন্দর প্লেয়ারই আছে, হোপফুলি এট দি এন্ড অফ দ্য ইন্টারভিউ আমি দেখাবো, বাট এখনো আমি বোঝাচ্ছি বাচ্চাদের, কত এসডি বাচ্চা আছে, যদি এটা না পড়ি আর এটা না পড়ি তোমাকে দেখতে পারবো না, তো কোনো মানে হয় না, তোমাকে এরকম করে স্ক্রিনে দেখা ভালো। তখন ওরা বুঝে যায় যে ও ডাক্তার বাবু, এই দেখো একই ডাক্তার ঘোষ, আমার তো ভয় লাগছে এই মানুষটাকে দেখে। ওই জন্য সুবিধা হয় একটু বুঝতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমার 8 বছরের মেয়ে কোনো কারণ ছাড়াই সারাক্ষণ কাঁদে। এই যে বাচ্চাদের ক্র্যাঙ্কি হওয়া, এটাও একটা সমস্যা আর কি। তো আমি কোনো কাজ করতে পারি না এই কান্নার জন্য, তো মানে না কেন, সো আমি আমি আবার বলি, আমার এত সার্টিফিকেশন আছে ফর নো রিজন না, আমি ডিটেকটিভ হই সবসময় কেন। সো তুমি বলতে পারো না যে কাঁদছে জাস্ট আউট অফ নোওয়্যার কাঁদছে, আমি বুঝতে চাই কেন কাঁদছে। This is always going to be my thing, যে কেন হচ্ছে, কেন কেন কেন, why is it happening? So if it's biological, maybe the depression or anxiety is caused by thyroid, সেটা আমি বুঝতে চাই। হয়তো ফ্যামিলি হিস্ট্রি আছে, হয়তো সাইকোলজিক্যাল যে যত শিখিয়েছো ওটা মিরর করেছে, which is most common social mimicry, হয়তো কিছু ভালো লাগছে না, I don't know, হয়তো কিছু পাল্টিয়েছো। There's so many reasons, হয়তো sensory issues আছে আমাদের বাচ্চার, so হয়তো খেলনা পাল্টিয়েছো, I mean there's so many reasons. So we have to figure out the reason, কারণটা কেন, আর স্কেডিউলটা কিরকম, আর কি হচ্ছে ওই বাচ্চাটার জন্য।
স্যার সন্দীপ স্যারকে বলছি স্যার তুলিকা দত্তর কোয়েশ্চেনটা একটু স্ক্রিনে দেন, কারণ ওখানে অনেক মেডিসিনের নাম টাম আছে, ওটা ডক্টর ঘোষ যদি একটু দেখেন তো আনসার করতে সুবিধা হবে। In the meantime, আমি এই জায়গাটাও দেখিয়ে দিতে পারছি। I'll just come with me in my area যদি পারা যায়, না যদি পড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের গুড কার্মা। এটা অ্যাকচুয়ালি ইট না, এটা অ্যাকচুয়ালি রাবার। যদি মাথা ঠুকে কিছু হয় না। তো এটা আমি ইচ্ছা করে করেছি, ইউএসএও করেছিলাম, বাট এটা আমার জায়গা। ও বড় কোয়েশ্চেন, প্লিজ রাখো কোয়েশ্চেনটা। আমি আমার এই ঘরটা দেখাতে চাইছিলাম। এটা হচ্ছে আমাদের খেলার ঘরটা। এই যে দেখো যে আমাদের এটা আছে, আমাদের এই মানে ম্যাথস, এখানে বসে আমি খেলি বাচ্চাদের সাথে, এসডি বাচ্চাদের সাথে স্পেশালি। স্পাইডারম্যান আছে, হাল্ক আছে, সব পাপেট দিয়ে কথা বলতে শুরু করি। উই হ্যাভ আ লট অফ ইমাজিনারি প্লে এবং সলিড কংক্রিট খেলা। অনেক কিছু বোঝা যায় খেলার থেকে। তো এটা আমি বানিয়েছি নিজে, ছোট ভার্সন অফ ইউএসএ। সো I'm pretty proud of it জায়গাটা। আবার নিচে যাই। এটা হচ্ছে আমাদের চেম্বারটা। চলো, তো প্রশ্নটা হলো, ভেরি নাইস স্যার, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ছোটর মধ্যে আমি চেষ্টা করলাম একটা বাচ্চাদের জন্য কিছু করা। আবার এখন কোনো ব্যবহার হচ্ছে না কোভিড এর জন্য। আমাদের কোভিড, সরি 1 সেকেন্ড, এটা ঠিক করে দিচ্ছি। অলরাইট, oops, okay. All right. So from Bangladesh, my son is 9 years old. He has myoclonic epilepsy. He's on Valproate, okay, 300 BD. Level to last hole bhalo hoy, valproic acid level ta kobe hoyeche, clobazepam 2.5 proti ratire clobazepam mone hoy, ar 10 milligram kichu, ar melatonin 3 milligram. His autism is non-verbal. Due to his restlessness, his IQ test cannot be performed at CMC, blah, blah, blah. My psychiatrist does not want to give any medication except Risdone BID for his restlessness. He has been on Risdone from 2018, 0.25 ml BD from last March, and the dose is increased. Sir, does anything wrong in these meds? আবার বলি এটা যে আমাদের আমরা যখন রাত্রির ওষুধ দিচ্ছি, অলরেডি ওর ওষুধ আছে ঘুমাতে। ফার্স্ট অফ অল clobazam এর সাইড এফেক্ট ইজ সেডেশন। মেলাটোনিন সাইড এফেক্ট তো অলরেডি ঘুম। যদি ঠিকঠাক ঘুমোচ্ছে আবার কেন রিজডোন দেবে রাত্রিরে? তো নষ্ট হচ্ছে। So for men, Risdone, it's not without side effects, but ভালো একটা psychiatrist দরকার, because প্রোল্যাক্টিনিমিয়া হতে পারে। প্রোল্যাক্টিনিমিয়া কি? ছেলেদের মধ্যে ব্রেস্ট ডেভেলপমেন্ট, মেয়ে হরমোনটা এক্সেসিভ হয়ে যায় শরীরের মধ্যে। Okay, so it's very sedating. আমাকে প্রোল্যাক্টিনটা দেখতে হয়, আর হাইট এন্ড ওয়েটটা খুব দরকার দেখতে হয়। আর যদি রিজডোন হয়ও একটু একটু করে দিনে যদি দিতে পারতে তাহলে ভালো হতো, তাহলে নষ্ট হতো। So আমাকে যদি কনসাল্ট করো, I would have just done it differently because I would be doing it in a different way. আর তখন আমাকে দেখতে হবে এই যে ভ্যালপোরিন আছে না, যে ভ্যালপোরিক অ্যাসিড দিচ্ছ সিজারের জন্য, মায়োক্লনিক সিজারের জন্য, ওইটা কি রিজডোনের সাথে কি ইন্টারাকশন হচ্ছে। So those are the very fine points, but হ্যাঁ না, আমি রাত্রিরে কিন্তু দিতাম না। আমি হয়তো 0.125 3 বেলা দিতাম, অনেক কমাচ্ছি তাহলে ডোজটাকে।
তারপরে আস্তে আস্তে তোমাকে আমাকে প্রুফ করতে হতো, বাবা মার আশ্চর্য হয়ে গেছে, তার থেকে প্রুফ করতে হচ্ছে যে কোন সময়টা মানে ভুলভাল হচ্ছে, মানে কোন সময়টা সব থেকে অসুবিধা হচ্ছে, সরি আই ডিডন্ট মিন দ্যাট, কোন সময়টা বেশি অসুবিধা হচ্ছে। সো যদি আমি 8টার সময় দিচ্ছি, তারপরে 4 ঘন্টার পরে হচ্ছে 12টা, তারপর আরেকটা 4 ঘন্টার পরে হচ্ছে 4টে, ঠিক আছে, কোনটা বেশি অসুবিধা হচ্ছে যখন আমি শুরু করছি 0.125 থেকে না, বুঝতে চাইছি কোনটা লাগছে, কোনটা বেশি লাগছে কোনটা কম লাগছে। হয়তো স্কুলের আগে একটু বেশি ডোজ লাগছে, স্কুলের মাঝখানে কেউ ডোজ দিতে পারছে না। সো সব বলতে গিয়ে সব চাইল্ড ইজ ডিফারেন্ট, সবার স্কেজুয়াল রুটিন ডিফারেন্ট, বাবা মা ডিফারেন্ট। সো আমাকে পুরোপুরি ডিটেলস জানতে হবে, তখন আমি আস্তে আস্তে করে একসাথে কথা বলার পরে আমরা একটা স্টেডি স্টেটে চলে যেতে পারি এবং তারপরে মনিটরিংটা রাখতে হয়। সো দ্যাটস দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। I need more details লাগে এসব ব্যাপারে। একদম একদম। স্যার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, মাই সান ইজ 5 years, he does not follow any command to do any work. আচ্ছা, he is having ADHD, he takes Epilex, Brain IQ, Melocet 3 mg, Calcimax. Does he need any other medicine? He is not having sitting habit, cannot communicate properly, always attracted to mobile. He had convulsion at the age of 1.5. Finally, অনেকগুলো প্রশ্ন করেছেন। Finally, can this child come back in normal social life? Okay. না দেখেছি, হ্যাঁ খুব ভালো বলেছো, ইটস এক্স্যাক্টলি যেটা লেখা আছে। সো ওকে, if he only has ADHD, so here's the problem. বাবা মারা ADHD ডায়াগনোসিসটা পছন্দ করে, আমি জানি না কেন, বিকজ আইনস্টাইনের অটিজম ডায়াগনোসিস ছিল নট ADHD। ওকে, আমাদের টুইটারের ইনচার্জ অনেক লোক, জিনিয়াস লোকরা অটিজম আছে, মাইল্ড অটিজম, ASD level 1 যেটা বলি। আমার কাজ হচ্ছে অ্যাজ এ ডক্টর টু এডুকেট বাবা মারা, যখন তুমি বলছো 5 বছর হয়ে গেছে কমিউনিকেট করতে পারছো না, why don't we like to say the ASD word? ঠিক আছে, it's fine, না বলো না বলো, that's not a problem for me. তোমার বাচ্চার নাম is your বাচ্চার নাম, I don't care. আর যদি সিজার হচ্ছে তাহলে সিজার ডিসঅর্ডার, you can say it's as a result of seizure disorder. But যদি non-verbal হয়, or if he isn't able to state what he wants, that's different. But যদি সিজার থেকে ADHD হয়ে গেছে তাহলে অন্য জিনিস। But যদি আমরা একটুও ভাবি ASD, তার মানে ASD হবে, তার মানে এই ট্রিটমেন্ট প্ল্যান তো একই হবে, রাইট? 7 জিনিস and then ওষুধ দেওয়া। বাট যদি আমি তখন ADHD ভেবে স্টিমুলেন্টটা দিই, আরো খারাপ হতে পারে, খিদেটা চলে যায়, আগ্রেশনটা চলে যায়, মানে অনেক কিছু খারাপ জিনিস হতে পারে। So that's why I'm saying that please make sure that ওদের ADHD আছে। সিজার বেশি পটেনশিয়েশন হয়ে যায়, সো সিজার কিছু না, এখানে কনভালশন, তো এখানে একটা লাইন থাকে, এর উপরে গেলে কনভালশন হয়, ওই লাইনটা স্টিমুলেন্স, স্ট্রেস সবকিছু জিনিস কমিয়ে দেয়, তখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেটা আগে অনেক সময় লাগতো হতে। আমি একটু প্লাগ ইন করে নিচ্ছি আমার। So yeah, that's the main thing, is that the seizure disorder, you have to understand that stimulants also cause a worsening of a seizure disorder. Okay, sir. Okay. স্যার, এই কনভার্সন ব্যাপারটাকে একটু মানে সাধারণভাবে আমাদের বোঝার জন্য একটুখানি এক্সপ্লেন করুন না। By conversion বলতে কি? Convulsion. মানে হ্যাঁ, কনভার্সন। So মির্গি,
কিছু নেই যেটা you can keep কিছু this নেই। with me, but এটা মানে অজ্ঞান হয়ে যাওয়ার শেক করা, that's the best way to describe it. অজ্ঞান হতে হবে, তারপরে epileptic fits হতে হবে, not stemming না, sorry, epileptic fit হচ্ছে শেক করা like that, and then মানে unconscious হয়, তারপর events এর পরে। হ্যাঁ, এই সময়টাই ইমিডিয়েটলি কি করা উচিত? ওই সময়টা যদি ওষুধ থাকে, লনাজেব, জাপিস, যে ওষুধগুলো নিষেধ, ওইগুলো দেওয়া উচিত আর ইমিডিয়েটলি। যদি ওষুধ না থাকে তাহলে সেক্ষেত্রে মানে কেউ বলে সাইড করে শুয়ে দেওয়া উচিত, কেউ বলে মাথায় জল ঢালা উচিত, আমি এক্সাক্ট কি করা উচিত সেটাই জানতে চাই। টানটা বাঁচাতে হয়, টানটা মানে জিভটা বাঁচাতে ওকে, হয়। তো এখন বলে না কিছু মুখে দিতে, বিকজ চোকিংটা হতে পারে, বাট তোমাকে জাস্ট ভিজুয়ালি সেফ রাখা উচিত, যদি মাথা না লাগে, এসব না হয়, আর অনেক স্পেস দেওয়া, তাড়াতাড়ি কি বার করা। বাট ওষুধ দেওয়া উচিত, যদি বেশিক্ষণ লাগে তখন তোমাকে ইমার্জেন্সি সার্ভিসেস করে নিয়ে যেতে হবে, ওকে বিকজ স্যার, এই 2 নেক্সট মিনিটের কোশ্চেনে আগে। হ্যাঁ, বলো। নেক্সট কোশ্চেনে চলে আসছি। আমার ছেলে 3.5 ইয়ার্স ধরে রিজডোন খাচ্ছে, কিন্তু হাইপার অ্যাক্টিভিটি কমেনি কোনোদিনই, নিজেকে আচ্ছা, হার্ট করাটা কমেছে। এই ওষুধটা কি কন্টিনিউ করব? কি কমেনি আরেকবার বলো, শুনলাম লাস্ট বারটা। হাইপার অ্যাক্টিভিটি কমেনি, কিন্তু সেলফ হার্টিং বিহেভিয়ারটা কমেছে। হ্যাঁ, যদি হ্যাঁ ওই যে, ওকে, কখন দিচ্ছ যে কমেনি বলছো? বললাম না 4 ঘন্টার পরে কাজ করে না আর। সো আমার ডিবেট আছে যে হাইপার অ্যাক্টিভিটি কিন্তু আমি কমাচ্ছি প্রতিদিন। কি করছো, কি অ্যাক্টিভিটি, কি না হচ্ছে ওর জীবনে, কি রুটিন, এসব যদি না আমি জানি, তাহলে কিছু আমি মানে ঠিক করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ারটা একটু ব্রেক দেওয়া উচিত। ওষুধ নলে বুঝতে পারবো না যে কাজ করছে না কাজ করছে না, তার মানে না যে এখন লকডাউনের সময় ওষুধ বন্ধ করো, সেটা আমি বলছি না। আমি বলছি যে যখন চান্স পাবে, যখন মানে একটু রিল্যাক্স সময় থাকবে, তোমরা অনেক সময় যদি থাকে, তাহলে আস্তে আস্তে করে দেখতে পারবো যখন উইথ এন্ড উইদাউট মেডিসিন কি হচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন আছে। উনি বলছেন আমার মেয়ের বয়স 5 বছর, ঘুমের সমস্যা, আচ্ছা, এরিপ্রেক্স 1.5 মিলি, ক্লোনিপ্রেক্স 0.5 অর্ধেক, এবং মোনাস খাই শুধু রাতে। ওকে। কিন্তু 10-15 দিন পরে হাইপার হয়ে যায় অনেক। ওষুধ বন্ধ করলে হাইপার অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়, তো উনি কি করবেন? আই মিন, ওষুধ বন্ধ হলে, হাইপার অ্যাক্টিভিটি বন্ধ হলে তো ভালো জিনিস না। সো এটা একটু বেশি ওষুধ আমি দেখছি যে হয়তো ওরা একটু বেশি ওষুধ দিয়েছে, আই ডোন্ট নো, বাট কেন দিয়েছে, হয়তো সিমটম শুনে দিয়েছে, আই ডোন্ট নো, বাট একটু বেশি ওষুধ, আর যদি ওষুধ না খেয়ে কমে যায় সিমটমস গুলো, তাহলে ওষুধ খাবে না। ইটস কাইন্ড অফ অ্যান অবভিয়াস থিং না? I just think that that's kind of a no-brainer. ওষুধে ক্ষতি হয়, I mean there's always side effects. যদি ক্যালপলও খাও, তোমার ক্ষতি হতে পারে, অনেক ইমপ্রুভমেন্টও হতে পারে। সো আমরা ডিসিশন কি করে বানাই যে কি করে জিনিসটা ইমপ্রুভ করবে তোমার জীবনটা, আর কি ক্ষতি হচ্ছে তোমার শরীর প্রতি সময়, এটা যে কোনো জিনিস, যে কোনো এজ, যে কোনো মানে সব। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে বলছে দুবার মাই দুপুরে। ও সরি। sorry, একটা কোয়েশ্চেন বলছিলাম এই একই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি কন্টিনিউ করুন তাহলে। না না, আই জাস্ট ডিডন্ট না। দেখেছো তুমি দুবার দুপুরে রাত্রিরে নাকি একটা লিখেছিল? তুমি বলো, তুমি জিজ্ঞেস আমি করো। তাহলে হ্যাঁ, my son is 5.5 years old. He has very little desire to learn anything.
and his IQ is very low. What can I do? But কি করে বুঝলে IQ low? এক্ষুনি শুরু করলাম with the fact that diagnosis কি ASD? তোমাদের I mean, is it a intellectual disability or is actually an ASD? ওইটা জানো? কোশ্চেনের মধ্যে কোশ্চেনের মধ্যে ডিটেইলস তো নেই কিছু। So, I don't like to debate anybody, but নিজের বাচ্চাদেরকে হয়তো জানে আমার থেকে, but if it's ASD, আমরা just বুঝতে পারছি না ওর IQ টা কি, right? ওর মুখস্থ লেভেলটা very high থাকে, but যদি intellectual disability হয়, slow to learn, you're gonna need a tutor. তোমার expectation যদি সত্যি intellectual disability হয়, MR যেটা আগে বলতো, তাহলে তোমার expectation যেটা আগে উপর ছিল, তোমাকে আস্তে আস্তে নামাতে হবে। I'll give you example. আমার stepson এখন বড় হয়ে গেছে, এখন I'm here in India, he's grown up, আমি ওর মার সাথে আর নেই, but আমি ভাবলাম যখন আমার সাথে ছিল ও ইঞ্জিনিয়ার হবে, পয়সা ঢালছি, আমি child psychiatrist দারুণ করছি, মানুষ করলাম ছোটবেলা থেকে, but ওর ADHD আর dyslexia ছিল। আর যখন আমরা ওষুধ শুরু করার আগে, ওই জন্য বলছি আমি ADHD বিশ্বাস করি, but ASD এর সাথে খুব কম হয়। So ADHD যখন ডায়াগনোসিসটা হয়েছে, ওর IQ টা খুব কম ছিল, means almost in moderate MR যেটা বলে, moderate intellectual disability, ঠিক আছে? Then we started medicine, but he was a smart kid, so I didn't know why, but পারছিল না। ওষুধ শুরু করার পরে, ও ধৈর্য হয়ে যাওয়ার পরে আর আইপ্যাড নিয়ে কাজ করার পরে ও খুব ভালো গ্রেডস করেছে, বাট ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি কলেজ করতে পারেনি, রাইট? সো আমার যে এক্সপেকটেশনটা ছিল, আমাকে নিচে নামাতে হলো। আর অ্যাকচুয়ালি কি সাকসেসফুল আর কি না সাকসেসফুল আমি কে বলতে? ডাক্তার তো সবাই হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না সবাই, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ও এখন এসি রিপেয়ার ব্যবসা করেছে নিজের থেকে, ও সব কিছু খুলতে পারে আর ঠিক করতে পারে, যেটা আমিও পারি না। সো ও সব করতে পারে, রাইট? সো ও ব্যবসা করেছে, এখন অন্য লোককে শেখাচ্ছে, ওর এমপ্লয়ীদেরকে, ও বিশাল ব্যবসা করে এখন ইউএসএ। সো I mean, you have to understand that it's not everything to be educational or a doctor or a lawyer. It's not everything in this life. সেটা আমি বোঝাতে পারছি না এই মানুষগুলো, বিকজ এত প্রেশার দিয়ে আমাদের বাচ্চাদেরকে, উই হ্যাভ দ্য হাইয়েস্ট, আর নর্থ বেঙ্গল আরো খারাপ, ওই জন্য ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল আর পেছনে আছে, রাইট? বাট উই হ্যাভ দ্য হাইয়েস্ট সুইসাইড রেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর হাইয়েস্ট, এজ 15 থেকে 30। সেটা আমি কমাতে এসেছি, বাড়াতে না। সো একটু বুঝতে হয় যে, আমি জানি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড, আমিও ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। যত তাড়াতাড়ি মেনে নেবে, যত তাড়াতাড়ি শান্তি পাবে। So please understand, if they have an intellectual disability, it's different. If it's autism, it's different. Every case is different. But I hope I was helpful. Next question, if there is any. Already 58 minutes asked. Acha. Borderline ASD, কিন্তু কাজ শেষ হলে নাইট্রোজেন 1 মিলিগ্রাম দিয়ে, কিন্তু স্কুলে মর্নিং এ কিছুক্ষণ পর রেস্টলেসনেস হয়ে যায়, কি করব? Okay, so Mrs. Bhattacharya, I think as I was saying all day today, it's not right to give 1 milligram at the boro dose at one time. আর সব ক্ষতিটা পাচ্ছ রাত্রিরে, কোনো মানে কাজও করছে না, কোনো নতুন জিনিস শিখছে না, there's no transitions, there's no pickiness, there's no hypersensory overload. So ওই জন্য আমি সবসময় বলি, wait and see somebody good যদি পাওয়া যায়, and split up the dose. অনেক ভালো সাইকিয়াট্রিস্ট আছে, but split up the dose. And আমিও online consult করছি, if you ever need anybody, all of the questions that you've asked, if you ever need a second opinion, আমার একটা unique system আছে, and maybe I'll just plug it now before হয়ে যায়, যে এই পেনটা যদি ইউজ করি,
আর এই পেপারটা এরকম করে দেখিনি বাবা মা দেখে, আর পুরোনো স্ক্রিপ্ট গুলো দেখি, তারপর এটা দিয়ে সব বোঝানোর পরে এটা যদি লিখি ওদের স্মার্টফোনে চলে যায় স্ট্রেট। এটা একটা ব্লুটুথ পেন অন স্মার্ট পেন। সো it's one of the only unique systems। আর আরেকটা অ্যাপও বানাচ্ছি মায়ারএক্স এর সাথে, যে পুরোপুরি অনলাইন কনসালটেশন হবে, শুধু ওয়েস্ট বেঙ্গলে না, অলসো ইন অল অফ ইন্ডিয়া। আমি আস্তে আস্তে পুরো নেশন ওয়াইড হয়ে যাচ্ছি, বিকজ আমাদের রেটস অফ সুইসাইড এন্ড দ্য রেটস অফ এএসডি ভীষণ হাই। My son was quite normal in childhood, started bubbling, saying ma, baba, all the common words, rhymes, numbers, alphabets, etc. At age of 2.5, he stopped speaking and some behavior problems started. Doctors detected him autism. Now he starts bubbling mama, baba, trying to say something, making different meaningless sounds. What to do? Having sleeping and chewing problem. He also wants to have messy foods like paste bread and rice, but can't eat chips and crispy. I had to improve it. It's an OT ব্যাপার। এটা OT ব্যাপার। আর অকুপেশনাল থেরাপিরা সেন্সরি মুখ দিয়ে কাজ করে, স্পিচরাও করে, স্পিচ থেরাপিস্টরা, বাট এই দুটো ওই থেরাপির জন্য। ঠিক আছে? And the question is whether mild or severe autism, right? আমার কাজ হচ্ছে তিনটে লেভেল থাকে, mild, moderate, severe, 1, 2 and 3। আমি DSM-5 এ ছিলাম এই নোমেনক্লেচারটা শুরু করা। I was one of the clinics. I think 500 ক্লিনিক ছিল, আমারও ক্লিনিক দুটো ছিল সাইটে, এই DSM ইনফরমেশন দেওয়া for 5। So Asperger's চলে গেছে, নতুন ডায়াগনোসিস হয়েছে, but I don't like labeling। But আমার কাজটা কেন, যে কমিউনিকেশন উইথ আদার প্রোভাইডার্স। সো ASD সিভিয়ার আমি চেষ্টা করছি সবসময় ওই 7টা জিনিস যেটা আমি মেনশন করেছি, আর ওষুধ দিয়ে সামটাইমস 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে নট নোটিসেবল। সেটা আমাদের একটা চেষ্টা আছে, সবসময় কাজ হয় না ওরম, বাট চেষ্টা করতে শুরু। একটা কোশ্চেন আছে, ঠিক আছে, এটা লাস্ট হতে হবে মনে হয়। আই থিংক আমার মেয়ের age 5, she's hyperactive, she's diagnosed with ASD, but she can't sit for 1 minute. For that reason I can't teach her everywhere. What can I do? So কেন hyperactive হচ্ছে, যদি এনভায়রনমেন্টটা থাকে, সুন্দর বাচ্চা আছে মানে ডিপি তে, বাট ওই বাচ্চাগুলো সব একসাথে থাকলে তাহলে আমিও পড়তে পারতাম। I'm just saying. So sensory overload is a very unique thing. I think Didi, you might know this, but sensory overload is something that's very, very unique. It's like আমি কনসেন্ট্রেট করতে পারবো না যদি বেশি মানে আওয়াজ হচ্ছে আমার পাশে, যদি বাচ্চা কাঁদছে, যদি বেশি লোকজন থাকে একটা ক্লাসরুমে, যদি মেইন স্ট্রিমিং করছে। সো আমি বুঝতে পারবো না আনটিল আমি স্পেসিফিক্সে যাই। স্পেসিফিক্সে যাওয়ার পরে আমি উত্তরটা দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। and I'm extremely sorry, এখানে বৃষ্টি হওয়ার জন্য হঠাৎ করে এটা নেট কানেকশনটা কেটে গেছিল। not a problem, not a problem। আর একটা কোশ্চেন করে দিই যখন অলরেডি এসে গেছে। ওকে ওকে ওকে। এটা ADHD বলে এটা নিতে চাইছিলাম, ইনস্প্রাল 10 কিছু একটা লেখা, একটু পড়ে দেবে আমার জন্য? আমার বাচ্চা 5.5 বছর বয়স, ADHD আছে, একদম বসে না। ডাক্তার ইন্সপাইরাল 10 দিতে বলেছেন, সকালে গোটা, দুপুরে অর্ধেক। ওষুধ দেওয়ার পর বাচ্চা রোজকার কাজ করা বন্ধ করে দেয়, আত্মবিশ্বাস কমে যায়, ভয় পাচ্ছে, কি করব? ওজন 23 কেজি, ওষুধ বন্ধ করে দিই, আমার কি করা উচিত? একদম বন্ধ করে দেবেন ইন্সপ্রালটা এক্ষুনি। এই বক্তৃতার এই কেসটাই এক্স্যাক্টলি এই জন্যে, যে এই বলবো না, দেখো আমার ছেলে, যেটা এক্ষুনি বললাম আমার গল্পটা না, আমার ছেলে তো ইন্সপ্রালের মতন জিনিস খেত, বাট ওর সত্যি ADHD ছিল, ওর ASD কিন্তু ছিল না। সো তার মানে কি সব সময়
মানে কনসেন্ট্রেট করতে পারছে না, মানে দৌড়াচ্ছে বাথরুমে যেতে, বিকজ ও ভুলে গেছে খেলার বন্ধ হয়ে, ভুলে গেছে মানে বাথরুমে যেতে। সো ADHD মানে সব সময় হাইপার অ্যাক্টিভ না, যে একটা স্ক্রিন দিলাম শান্তভাবে একটা ফোকাস হয়ে গেলে দেখছে। দ্যাট ডাজন্ট মিন ইউ হ্যাভ ADHD, দ্যাট মিনস তোমার ASD আছে, বাট হাইপার অ্যাক্টিভিটি কেন হচ্ছে তোমাকে বুঝতে হবে। আমি ADHD ডাকছি কেন, যখন আমি কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে। চিন্তা ভাবনা থেকে হচ্ছে না, দুঃখ থেকে হচ্ছে না, রাগ থেকে হচ্ছে না, আস্তে আস্তে তখন আমি বুঝে যাই যে ও বাবা, তাহলে মানে এই হয়তো ADHD আছে। একটা ওষুধ দেওয়া, কফি দেওয়ার মতন, ক্যাফিন দেওয়ার মতন, থামস আপ দেওয়ার মতন, বাট থামস আপ এর দাদু, এটা হচ্ছে ইন্সপায়ার, উল্টো জিনিস হতে পারে, শান্ত হতে পারে, কনসেন্ট্রেট হতে পারে। বাট প্লিজ stop the Inspira, get a second opinion. I'll be happy to help you because this is মানে ছেলে মেয়ে আমাদেরকে সেভ করে রাখা is আমাদের কাজ actually. থ্যাংক ইউ স্যার, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেলাম এই আলোচনাটা। ADHD এর ক্ষেত্রে GFC ডায়েট কি জরুরি? হ্যাঁ, আর যদি নাম্বার দিতে চাও আমার অলওয়েজ ওয়েলকাম। 1-2 মিনিটের প্রশ্ন, নো প্রবলেম। বেশি কনসাল্ট হলে তো আমি বলে দিচ্ছি। ওকে, আমি বলে দিচ্ছি ওটা। Mr. Digital doing a great job. আমি যদি এই সোশ্যাল ডিস্টেন্সিং না থাকতো, হোপফুলি আমি একটা বেড়াতে যেতাম। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। Thank you very much. Thank you very much for excellent hosting and co-hosting. Take care now. Have a great day. Bye. Okay. Bye. আমরা আজকে নিশ্চয়ই অনেক নতুন কিছু জিনিস জানলাম, শিখলাম। যদি আপনারা কেউ পার্সোনালি ডক্টর ঘোষের সঙ্গে কনসাল্ট করতে চান, তাহলে ওনার ফোন নাম্বার হচ্ছে 7003174 7003174 এছাড়া যদি আরো কিছু ডিটেলস দরকার হয় স্যারকে, সন্দীপ স্যারকে মেসেজ করতে পারেন। এই অনুষ্ঠানটি আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমরা আসি, নমস্কার।